স্ক্রিন কি আসছে? জি স্যার। আমরা লাস্ট ক্লাসে আমরা রেডিয়েশন হিট ট্রান্সফারটা শুরু করেছি। সেদিন বেশ কিছু কথা হয়েছে, বেসিক অনেক কিছু আলোচনা হয়েছে। আজকেও সেটারই কন্টিনিউশন হবে। বেশ কিছু নতুন নতুন টার্ম তোমরা আজকে দেখবে, যেটা আমাদের রেডিয়েশন হিট ট্রান্সফারের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে বা আরো ডিটেলসে যেতে গেলে সেগুলো আমাদের প্রত্যেকটা ইস্যু অ্যাড্রেস করতে হয় আর কি। সেই হিসাবে প্রত্যেকটা টপিকস ইম্পর্টেন্ট আজকে। আমি একটু যদি গতকালকের লেকচারটাকে সংক্ষেপে, খুবই সংক্ষেপে, কারণ গতকালকে বেশ বলা হয়েছে, যদি চাই আমরা যেটা মেইন একটা ফোকাস ছিল যে রেডিয়েশন হিট ট্রান্সফারটা মিডিয়াম ছাড়া হতে পারে। কন্ডাকশন এবং কনভেকশন যেমন মিডিয়াম লাগে, সেক্ষেত্রে মিডিয়াম ছাড়াও হতে পারে, বাট নট নেসেসারি যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে না, মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে পারে। হ্যাঁ, তবে সেটা রেটটা ডিফারেন্ট। রেডিয়েশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে এটা হিট ট্রান্সফার হবে। আমরা যেটা দেখেছিলাম লাস্ট ক্লাসে যে আমাদের যে রেডিয়েশনটা হবে সেই ম্যাগনেটিক যে ওয়েভটা, সেটা মেইনলি তোমার হচ্ছে ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করবে, এবং তার সাথে ফ্রিকোয়েন্সি একটা ইস্যু আছে। এবং আমরা সূর্য থেকে যে আলোটা পাই, সেই আলোটার উপর আমরা একটু কথা বলেছিলাম যে সেখানে একটা বিশাল রেঞ্জের মধ্যে, স্পেকট্রামের মধ্যে আমাদের একটা অংশ শুধু থার্মাল রেডিয়েশনের জন্য। আমরা এটাও বলেছিলাম যে যত ওয়েভলেন্থ কম হবে তত এটার এনার্জি বেশি। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্স রে, গামা রে এগুলোর ডিস্ট্রাকটিভ, সেক্ষেত্রে এটার একটা এনার্জি কন্টেন্ট বেশি করে। এই ধরনের আমরা একটা সলিউশনে বা কমেন্টস আমরা দিয়েছি। স্পেকট্রামের কথা যেটা বললাম সেটা ছিল। এরপর আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যেহেতু এটা এরপর আমরা যেটা বলেছিলাম যে এটা হচ্ছে যদিও এটা ভলিউমেট্রিক ফেনোমেনন বলা হয়, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি সেটা হচ্ছে সারফেস ফেনোমেনন। কারণ যে রেডিয়েশন যেটা হচ্ছে, কোন একটা বডি থেকে যখন রেডিয়েশন হচ্ছে তখন সেটা সারফেস থেকেই বের হচ্ছে, ভিতরে যেগুলো আছে সেগুলো সারফেসে আসতে পারে না। আবার অ্যাট দ্য সেম টাইম যেটা এর উপরে পড়ছে সেটাও ভিতরের দিকে যেতে পারে না, শুধু সারফেসের মধ্যেই এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা আমরা বলেছিলাম, সেক্ষেত্রে এটাকে সারফেস ফেনোমেনন বলা হয়, কিন্তু থিওরিটিক্যালি আমরা এটাকে বলতে পারি এটা ভলিউমেট্রিক ফেনোমেনন। এরপর আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন দেখেছিলাম। সেই ব্ল্যাক বডি রেডিয়েশনের মধ্যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রেডিয়েশন emitted from surface at a given wavelength depends on materials of the body, যে ম্যাটেরিয়াল থেকে হচ্ছে সেটা, কন্ডিশন অফ দ্য সারফেস এবং টেম্পারেচার। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা বডি থেকে কি পরিমাণ রেডিয়েশন হবে তার এই তিনটা ইস্যু, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, আরেকটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে কন্ডিশন অফ দ্য সারফেস, আর একটা হচ্ছে তার টেম্পারেচার। এবং যেটা ম্যাক্সিমাম যেটা রেডিয়েশন হতে পারে সেটাকে আমরা বলছিলাম ব্ল্যাক বডি। হ্যাঁ, এবং সে একটা সেম টাইম ব্ল্যাক বডিটা পারফেক্ট ইমিটার। এই টার্মগুলো একটু খেয়াল করো। পারফেক্ট ইমিটার, ইমিটার বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে তার থেকে যেটা বের হচ্ছে, এনার্জি যেটা বের হয়ে যাচ্ছে, ইমিট করছে যেটা, সেটাকে আমরা বলছি ইমিটার। এবং সেটা হচ্ছে পারফেক্ট হবে তখন যেটা ব্ল্যাক বডি হয়। আবার ব্ল্যাক বডি অ্যাট দ্য সেম টাইম সে নিজে অ্যাবজর্বার, মানে তার উপরে যা পড়বে সে সবকিছু অ্যাবজর্ব করতে পারে। এটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে ব্ল্যাক বডির জন্য। ব্ল্যাক বডির দুটো ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, একটা হচ্ছে সে ইমিট করবে এবং সেখানে সে ম্যাক্সিমাম পরিমাণ, যেটা অন্য কেউ পারবে না, তার থেকে এনার্জি বের হয়ে চলে যাবে রেডিয়েশনের মাধ্যমে, এটা একটা। আবার অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক বডি যা তার উপর যা পড়বে সে সব অ্যাবজর্ব করে ফেলতে পারে। ঠিক আছে, এটা আমরা ব্ল্যাক বডি ডেফিনিশনে আমরা বলতে পারি। তার মানে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নো সারফেস ক্যান ইমিট মোর এনার্জি দ্যান ব্ল্যাক বডি। ঠিক আছে, এন্ড এ ব্ল্যাক বডি অলসো অ্যাবজর্ব অল ইনসিডেন্ট রেডিয়েশন, যা পড়বে সব সে। ঠিক আছে, আমরা এরপরে এই সূত্রটা আমরা জানি, এটা হয়তো আমরা এর আগেও দেখেছিলাম যে এনার্জি যেটা বের হবে বা ইমিট করবে সেটা হচ্ছে সিগমা ইনটু টি টু দ্য 4। সিগমাটা হচ্ছে স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, তার মান হচ্ছে 5.67 ইনটু 10 টু দ্য -8। আর টি যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার, তার উপর পাওয়ার হচ্ছে 4। এই টেম্পারেচার যেটা টি সেটা সবসময় ক্যালভিনে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা এখানে কিছু জিনিস দেখেছিলাম যে কিভাবে পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য এনার্জি বের করা সম্ভব সেটা। এবং আমরা লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম যে পার্টিকুলার টেম্পারেচারের জন্য আমরা একটা সার্টেন ওয়েভলেন্থের জন্য যদি চিন্তা করি তাহলে দেখা যায় একটা পিক পয়েন্ট পাওয়া যায়। এবং এই পিক পয়েন্টটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা লেফটের দিকে, মানে লেফট বলতে আমরা শর্টার ওয়েভলেন্থের দিকে এটা মুভ করছে, এবং এটাকে আমরা ওয়েন ডিসপ্লেসমেন্ট বলেছিলাম। এবং আমরা লাস্ট ক্লাসে একটা ছবিও দেখেছিলাম যে এখানে এটা হচ্ছে এই ম্যাক্সিমাম যে পয়েন্টটা, যে পয়েন্টটা সূর্যের আলো ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে।
সো আমাদের এনার্জি যেটা আমরা আমাদের পৃথিবীতে সেটা ম্যাক্সিমাম এনার্জিটা সেটা আমাদের এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে ছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করবো। এখান থেকে আজকে যে টার্মগুলো দেখছো সেগুলো তোমার প্র্যাকটিক্যালি আমাদের এই সিলেবাসের যা কন্টেন্ট আছে অঙ্কের জন্য প্লাস আমাদের থিওরির জন্য, সেগুলো প্রত্যেকটার জন্য এই টার্মগুলো ইম্পর্টেন্ট। এই টার্মগুলো ফিজিক্যালি বোঝার চেষ্টা করবে, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। প্রথম হচ্ছে রেডিয়েশন ইন্টেন্সিটি। রেডিয়েশন ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি তো আমরা বুঝি, আমরা হয়তো লাইটের ইন্টেন্সিটি হয়তো পড়ে আসছি, হ্যাঁ আগে পরে, হ্যাঁ সেই ধরনের একটা জিনিস ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটিটা আমরা ডিফাইন করছি এখানে। দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ইমিটেড এনার্জি। ইমিটেড বলতে রেডিয়েশনের যে এনার্জিটা ইমিট করে কোনো একটা বডি থেকে, সেটা ইমিটেড এনার্জি ফ্রম দ্য ইউনিট সারফেস থ্রু ইউনিট সলিড অ্যাঙ্গেল। সো একটা ইউনিট সারফেস থেকে এবং ইউনিট সলিড অ্যাঙ্গেলে যে পরিমাণ এনার্জি ইমিট করবে সেই এনার্জিটাকে আমরা বলছি ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। তো তোমরা ইউনিট সারফেস তো বুঝেছো একক ক্ষেত্রফলে, হ্যাঁ। আরেকটা হচ্ছে ইউনিট সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলও তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। সলিড অ্যাঙ্গেলের ইউনিট সলিড অ্যাঙ্গেলে যদি হয় যে পরিমাণ এনার্জি ইমিট করবে সেটাকে আমরা বলছি যে রেডিয়েশন ইন্টেন্সিটি। রেডিয়েশন ইন্টেন্সিটি দ্বারা। সো আমরা যদি একটু ছবিটা দেখি এখানে, এই ছবিটা এই একটা বডি এখানে আছে, পি একটা পয়েন্ট, আমরা বলবো এখান থেকে রেডিয়েশন শুরু হচ্ছে এবং এটা চারিদিকে যাবে, চারিদিকে এটা যাবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে কোন একটা সারফেসের উপর পড়লো সে, এই সারফেসের যে ইউনিট সারফেস এরিয়া এবং ইউনিট যদি সলিড অ্যাঙ্গেল হয়, সলিড অ্যাঙ্গেল তোমরা বুঝো, আমরা এটাকে স্টেরেডিয়ান বলে এককে হিসাবে চিনি, এবং এটাকে আমরা যদি বলি তাহলে ডিএস ডিভাইড বাই আর স্কোয়ার, এইটাকে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে এই ছবিটা যদি তুমি দেখো, এই হচ্ছে থিটা, এই ভার্টিক্যাল লাইন থেকে এটা হচ্ছে থিটা, তার সাথে আমরা আরেকটু ডান দিকে বা নিচের দিকে যদি মুভ করি সেটা হচ্ছে ডি থিটা পরিমাণ। পি থেকে এই লাইনটা থেকে এই লাইনের মধ্যে যে গ্যাপটা, এই অ্যাঙ্গেলটা, এটাকে বলছে ডি ফাই, এবং সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ডিফাইন করা হয়েছে। তো এটা তোমরা হয়তো বুঝতে পারো। এবং সেই ক্ষেত্রে এই ডিএস যেটা আর্ক লেন্থ যেটা, সেটাকে আমরা ডিফাইন করছি ফাইনালি যে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা নোটেশন এখান থেকে বোঝার কথা। এটা হচ্ছে আর সাইন থিটা, এটা আর সাইন থিটা ডি ফাই, এভাবে লেখা আছে। সো আমরা যেটা ডেফিনেশন বললাম, হ্যাঁ সেই ডেফিনেশন আমরা যদি আবার আসি, এটা বলছে যে রেডিয়েশন ইন্টেন্সিটি is defined as the rate of emitted energy, rate of emitted energy from the unit surface through unit solid angle, ঠিক আছে। সো এখানে একটু কথাটা খেয়াল করো যে the radiation from a surface has a different intensities in different direction। মানে তোমার টেবিল থেকে বা তোমার সামনে যে মাউসটা আছে যদি ধরি বা কলম যেটা আছে, কলমের বিভিন্ন সারফেস থেকে বিভিন্ন পয়েন্ট থেকে রেডিয়েশন হচ্ছে, এবং এটা বিভিন্ন দিকে বিভিন্ন রকমের হবে, মানে চেঞ্জ হবে। রেডিয়েশন ফ্রম এ সারফেস হ্যাজ ডিফারেন্ট ইন্টেন্সিটিস ইন ডিফারেন্ট ডিরেকশন। তার মানে এই ইন্টেন্সিটিটা এক এক দিকে এক এক রকম হবে। ইন্টেন্সিটি রেডিয়েশন অ্যালং এ নর্মাল টু দ্য সারফেস ইজ নোন অ্যাজ ইন্টেন্সিটি অফ নর্মাল ডিরেকশন। ওই সারফেসের পারপেন্ডিকুলার যদি তুমি চিন্তা করো, তাহলে যে ইন্টেন্সিটিটা পাবা সেটাকে আমরা বলছি নর্মাল রেডিয়েশন। তার মানে ওই পয়েন্টের বা ওই সারফেসের পারপেন্ডিকুলার নর্মাল ডিরেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ইন্টেন্সিটি হবে সেটাকে বলা হচ্ছে নর্মাল রেডিয়েশন। আর আমরা ইন্টেন্সিটি যেটা ডিফাইন করলাম যে ইউনিট সারফেসের সাথে ইউনিট অ্যাঙ্গেলের মধ্যে যে পরিমাণ রেডিয়েশন হবে। সো আমরা যদি এই সংজ্ঞাটাকে যদি একটু এক্সপ্রেস করি ম্যাথমেটিক্যালি, তাহলে এই আই দিয়ে বোঝানো হচ্ছে ইন্টেন্সিটি, আই দিয়ে বোঝানো হচ্ছে ইন্টেন্সিটি, এবং ই দিয়ে বোঝানো হচ্ছে ইমিটেড, যেটা ইমিট করবে, বের হবে এখান থেকে, যেটা এখান থেকে ছড়িয়ে পড়বে চারিদিকে, সেটা আই ইমিটেড, ইন্টেন্সিটি ইমিটেড। এটাকে আমরা বলছি টি কিউ ই। তার মানে যে পরিমাণ এনার্জি এখান থেকে বের হয়ে চলে গেল সেটা এনার্জি, এটা ইতে ইমিটেড, ডিভাইড বাই সারফেস এরিয়া, যে এরিয়া একক ক্ষেত্রফলের জন্য, সেটাকে আমরা বলছি ডিএ কস থিটা, ডিএ কস থিটা ইনটু এখানে ডি ওমেগা, এটা হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেল। সো এখানে আসলে যেটা ছিল সেটা হচ্ছে যদি নর্মাল যদি বলি, তাহলে নর্মালটা হচ্ছে ডিএ এন, নর্মাল ডিরেকশনে, তার সারফেস এরিয়াটাকে আমরা যদি বলি তাহলে কস, এই ছবির দিকে ডিএ কস থিটা, তাহলে সেক্ষেত্রে এই ডিএ কস থিটা দিয়ে যে কোনো একটা ডিরেকশনের জন্য আমরা তখন এটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যেটা লিখছি ডিএ কস থিটা ইনটু ডি ওমেগা, এই হচ্ছে তোমার ইন্টেন্সিটি সূত্র। এখানে থিটা এবং ফাই হচ্ছে পার্টিকুলার ডিরেকশনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে ডি কিউ ই, তার মানে এনার্জি যে পরিমাণ ইমিট হচ্ছে সেটা, ডিভাইড বাই এরিয়া ডিভাইড বাই সলিড অ্যাঙ্গেল। সো এখান থেকে তুমি যখন মানগুলো বসাও, ডি কিউ ইউ তোমার ঠিকই আছে,
ডি এ কস থিটা, ডি এ কস থিটা আমি লিখলাম, আর ডি ডব্লিউ যেটা আমি লিখতে পারি সেটা হচ্ছে যে তোমার এই যেখান থেকে, হ্যাঁ, এটা লেখা যায় সাইন থিটা ডি থিটা ডি ফাই, সাইন থিটা ডি থিটা ডি ফাই। এই জিনিসটাকে আমরা বলছি, টোটালটাকে আমরা বলছি যে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন ইমিটেড যেটা, ঠিক আছে। এটা দেখা হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার পার স্টেরেডিয়ান। সো এই হচ্ছে তোমার এনার্জি পার ইউনিট এরিয়া, ক্ষেত্রফল পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, সেই হিসাবে এটা আসছে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। সো এই সূত্রটা আমরা দেখলাম। এখন এখানে আমাদের আরো কিছু এখন একই জিনিস একই রকম ভাবে আসবে, বাকি জিনিসগুলো কম্পারেটিভলি ইজিয়ার। রেডিয়েশন ফ্লাক্স অর ইমিসিভ পাওয়ার, তাহলে আমরা এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে ইমিসিভ, এটা ইন্টেন্সিটি, এটা ছিল ইন্টেন্সিটি আই, তা একক ছিল। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে রেডিয়েশন ফ্লাক্স বা ইমিসিভ পাওয়ার, কি পরিমাণ পাওয়ার সেটা আমরা হিসাব করব। সো এই পাওয়ারটাকে হিসাব করার জন্য ইট ইজ the rate at which the radiation energy is emitted per unit area of the emitting surface। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ এনার্জি পাস করবে সেটাকে আমরা বলছি ইমিটেড পাওয়ার। সো আমরা এখানে যেটা ডিই লিখছি সেটা হচ্ছে ডি কিউ বাই ডি এ। সো এখন তুমি দেখো আগেরটা ছিল আই, ডি কিউ বাই, এখানে ডি এ ছিল, সাথে সলিড অ্যাঙ্গেল ছিল। এখন কিন্তু সলিড অ্যাঙ্গেলটা আমরা লিখছি না, কারণ আমরা বলেছি শুধু পার ইউনিট এরিয়াতে, সেটাকে আমরা বলছি পাওয়ার, ইমিসিভ পাওয়ার। তো সেক্ষেত্রে ডি ইকুয়ালস টু ডি কিউ ই ডিভাইড বাই ডি এ। এখান থেকে আমরা লিখতে পারি, এই জিনিস থেকে আমরা লিখতে পারি এই ডি কিউ সমান আমরা কি লিখতে পারি, একটু দেখো, আমি যদি একটু উপরে নেই, ছোট করে, তাহলে এখানে একটু ছবিটা একটু সাথে মিলাও তুমি, হ্যাঁ। এখানে দেখো এই যে ডি কিউ সমান আমরা কি লিখতে পারি, ডি কিউ সমান লিখতে পারি যে আই ই, তার সাথে নিজের পুরো জিনিসটা গুণফল, ডি কিউ সমান, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে ডি কিউর মানটা যদি বসাই, তাহলে এই আই এর সাথে পুরো জিনিসটা গুণ হবে, আই এর সাথে পুরো জিনিসটা গুণ হলো, তার সাথে দেখো ডি এ আর নিচে ডি আছে, কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে আই ই মানে ইমিসিভ ইমিটেড তোমার ইন্টেন্সিটি, তার সাথে এই যে কস থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই, কস থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটাকে বলা হচ্ছে তোমার ইমিসিভ পাওয়ার বা ওয়াট পার মিটার স্কয়ার একক। ঠিক আছে এটা? সো হ্যাঁ, সো আমরা যদি এরপরে পয়েন্টটাতে যাই, এখন খেয়াল করো এই জায়গাতে একটু তোমার মাথায় এখন ঢুকাতে হবে জিনিসটা অন্যভাবে, কারণ বেসিক জিনিসটা। এখন দেখো ফর ডিফিউজলি ইমিটেড সারফেস, এই ওয়ার্ডটা ডিফিউজলি, এই ওয়ার্ডটা, হ্যাঁ, ইমিটিং সারফেস, এটার জন্য আমরা লিখছি ই সমান পাই আই ই, পাই আই ই। তার মানে আই ই তো আমরা বুঝতেছি একটু আগে আমরা যেটা দেখে আসছি সেটা ইন্টেন্সিটি, তার সাথে পাই গুণ করা আছে, ঠিক আছে। এখন পাইটা কোত্থেকে আসলো, এখানে আমরা দেখো ডিই লিখেছি, তার সাথে আই ইর সাথে ই এত কিছু জিনিস আছে, তার মানে এখানে ডিই কে আমরা ই লিখছি, তার মানে এটা ইন্টিগ্রেশন করা হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করে এখান থেকে সাইন থিটা কস থিটা যেগুলো ইন্টিগ্রেশন করে মান টান বসিয়ে লিমিট বসিয়ে আলটিমেটলি ফাইনালি এটা পাওয়া গেছে। এখন তাহলে কেন পাওয়া গেল, এই ডিফিউজলি এই শব্দটার জন্য। এখানে বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন, ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন। এখন আমরা এই ক্ষেত্রে যখন আমরা ইন্টিগ্রেশন করবো 0 থেকে থিটা 180 ডিগ্রি বা 0 থেকে 90 ডিগ্রি, এখন যখন আমরা লিমিট বসিয়ে এখন যখন করবো একটা হেমিস্ফেরিক্যাল অবজেক্টের জন্য, তখন দেখা যাবে যে এই সাইন থিটা কস থিটা এগুলো থাকছে না, তখন দেখা যাচ্ছে এই জিনিসটা একটা ইউনিক ভ্যালুতে চলে আসছে, তাতে দেখা যাচ্ছে যে এই ইকুয়েশনের মধ্যে এই থিটা বা কস থিটা এগুলো থাকতে পারে। তখন যেটা বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে যে এটা ডিফিউজ সব দিকে একইভাবে যাচ্ছে এবং সেটা অ্যাঙ্গেলের উপর বা ডিরেকশনের উপর চেঞ্জ করছে না। এখানে ডিরেকশন বলতে অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন, ডিফিউজলি, ঠিক আছে। আমরা আরেকটু পরে আবার একটু এটা আলোচনা করবো, কারণ এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, ডিফিউজলি শব্দটা আমরা আরেকটু পরে আবার ডিটেলস করবো। এখন আমরা এটা যে কোনো একটা বডি থেকে, যে কোনো ধরনের বডি, তোমার টেবিল চেয়ার, তোমার বই, তোমার শরীর, হোয়াট এভার, ওয়াল, যেটাই বল, সবার জন্য আমরা এখানে ই সমান পাই আই ই লিখছি। কিন্তু যদি এটা ব্ল্যাক বডি হয়, তাহলে ব্ল্যাক বডির জন্য এটা আমরা ব্ল্যাক বডির জন্য ইমিসিভ পাওয়ার লিখলাম ই বি, বি তে ব্ল্যাক বডি, তার সাথে এখানে আমরা লিখছি পাই, কিন্তু আই এর জায়গায় আই তো ঠিক আছে, ই এর জায়গায় ইমিট না করে এটা ব্ল্যাক বডির জন্য কোন করছি, কারণ এটা ব্ল্যাক বডিটা ম্যাক্সিমাম হবে, তাহলে সেক্ষেত্রে ইবি ইকুয়ালস টু পাই ইনটু আইবি, এটা আমরা লিখব। সো আমরা ইবি সমান জানি, ইটাকে দেখিয়েছি, ইবি সমান হচ্ছে কি সিগমা ইনটু টি টু দি 4 7 বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে পাই আইবি। সো এখান থেকে আমরা ইচ্ছা করলে আবার
এই ইন্টেন্সিটি বের করতে পারি। কার ইন্টেন্সিটি? ব্ল্যাক বডির ইন্টেন্সিটি। সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই পাই, এবং এককটা আগের মতোই ওয়াট পার মিটার স্কয়ার ইনটু স্টেরেডিয়ান। ঠিক আছে, সো এই হিসাবে আমরা ব্ল্যাক বডির ইন্টেন্সিটি বের করতে পারবো। তার মানে ব্ল্যাক বডির যদি জানা থাকে তাহলে আমরা সিগমা টি টেম্পারেচার জানা থাকলে পাই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে তার ইন্টেন্সিটি। এই দুটো জিনিস আসলো, একটা হচ্ছে ইমিসিভ পাওয়ার যে কোনো ইমিটিং বডি থেকে তার, এবং তার সাথে আমরা ব্ল্যাক বডির একটা দেখব। সো এরপরে আমাদের আরেকটা নতুন শব্দ আসছে, সেটা হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশন। এখন তুমি একটু খেয়াল করো, আমরা যেটা বলছি যে প্রত্যেকটা বডি, প্রত্যেকটা এলিমেন্ট সে অ্যাট দ্য সেম টাইম ইমিট করবে, আবার অ্যাট দ্য সেম টাইম সে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করতে হলে হবে কি, মানে সে তার উপরে অন্য জায়গা থেকে রেডিয়েশন এসে পড়তেছে। তার মানে তুমি তোমার বডি থেকে যেমন রেডিয়েশন হচ্ছে, আবার চারিদিক দিক থেকে রেডিয়েশন তোমার শরীরের উপরে পড়লো। এই যে পড়লো এটাকে আমরা বলছি ইনসিডেন্ট। যেটা পড়ছে তোমার উপরে সেটা হচ্ছে ইনসিডেন্ট, আর যেটা তুমি ছেড়ে দিচ্ছ সেটা হচ্ছে ইমিট। যেটা তুমি ছেড়ে দিচ্ছ সেটা হচ্ছে ইমিট। সো আমরা একটু যেটা দেখলাম সেটা হচ্ছে ইমিটেড। এখন আমরা দেখবো ইনসিডেন্ট, মানে কোন একটা বডির উপরে যেটা পড়ছে ইমিট, সেটা এখানে লেখা হয়েছে অল দ্য সারফেস ইমিটস রেডিয়েশন। আমরা একটু বললাম, বাট দে অলসো রিসিভ রেডিয়েশন ইমিটেড অর রিফ্লেক্টেড বাই আদার সারফেসেস। তার মানে আমরা যদি এই সারফেসটা যদি চিন্তা করি, ডিএ একটা সারফেস, এর থেকে কিন্তু রেডিয়েশন হচ্ছে, চারিদিকে বের হচ্ছে, এটা একটা ইমিট হলো। অ্যাট দ্য সেম টাইম অন্য চারিদিক থেকে তার উপরে কিছু পড়বে, সেটাকে আমরা বলছি ইনসিডেন্ট। সেটার জন্য আমরা একইভাবে যদি দেখি, এই যে পরিমাণ হচ্ছে এটাকে আমরা আই বলছি। আইতে বলা হচ্ছে এটা ইনসিডেন্ট। ছোট হাতের আই যেটা সেটা ইনসিডেন্ট, সেটা এখন থিটা এবং পাই, এবং সেটা এটা উপরে পড়লো। আমরা সেভাবে যদি দেখিয়ে যাই তাহলে এখানে আমরা যেটা ডিফাইন করি, radiation flux incident on a surface from all direction is called irradiation. অন্যান্য সারফেস চারিদিক থেকে তোমার শরীরে বা কোনো একটা অবজেক্টের মধ্যে যা পড়বে, এই টার্মটাকে আমরা বলছি ইররেডিয়েশন। এটাকে আমরা বলছি ইররেডিয়েশন, IRRA, ইররেডিয়েশন। যেটাকে সিম্বল দ্বারা প্রকাশ করে সেটা হচ্ছে জি, বড় হাতে জি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইররেডিয়েশন। এই জিকে আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এটা ইন্টিগ্রেট করলে হেমিস্ফেরিক্যাল বলা হয়, কারণ তোমার টেবিলের উপর যেটা আছে তার উপর চারদিকে যদি চিন্তা করা তাহলে অর্ধবৃত্ত, অর্ধ গোলকের মতো হবে। মানে পৃথিবীর মনে করো অর্ধেক, একটা ক্রিকেট বল বা টেনিস বল তার অর্ধেক মাঝখান থেকে কেটে ফেলে যেটা হবে তার চারিদিকে হাফ স্ফেরিক্যাল যেটা, ঠিক আছে, স্ফিয়ার। সেই হিসাবে হেমিস্ফেরিক্যাল যদি হয়, এবং আমরা যদি এই ধরনের ছবি থেকে যদি এটাকে ইন্টিগ্রেশন করা শুরু করি তাহলে আগের মতোই আই, তার মানে তোমার হচ্ছে আই হচ্ছে ইনসিডেন্ট, এখানে ইন্টেন্সিটি, এটা থিটা ফাই, কস থিটা, সাইন থিটা, ডি থিটা, ডি ফাই, এইভাবে। এবং আমরা যদি আবার আগের মতো যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে এগুলো সব থিটা থিটা চলে যাবে, আলটিমেটলি জি ইকুয়াল টু আসবে পাই ইনটু আইতে ইন্টেন্সিটি, আর ছোট হাতের আইতে তোমার ইনসিডেন্ট। সো এখানে ডিফিউজলি ইনসিডেন্ট রেডিয়েশন ইকুয়াল হচ্ছে জি সমান পাই আই স্কয়ার, এটা হচ্ছে তোমার ওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে, আমরা এখানেও একটা ডিফিউজলি শব্দটা ইউজ করেছি, যেটা ইনসিডেন্টের জন্য। এর আগে আমরা একটা ইমিডিয়েট জন্য আমরা একটা ডিফিউজলি শব্দ ইউজ করছি। ডিফিউজলি শব্দটা আমাদের দুবার আসলো। এখন এরপরে আমরা আরেকটা পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে রেডিওসিটি। আরেকটা হচ্ছে রেডিওসিটি। রেডিওসিটিটা হচ্ছে এখন তোমার সামনে যে টেবিলটা আছে, টেবিলের উপরে তোমার চারিদিক থেকে তাহলে এখন এটার উপরে রেডিয়েশন পড়লো, আবার অ্যাট দ্য সেম টাইম সেও কিছু এখান থেকে ইমিট করছে, তাহলে আমরা যদি এটাকে একটু ভাবে ছবিটার মাধ্যমে দেখি, এই যে মনে করো এই একটা সারফেস, এখানে চারিদিক থেকে আমি ধরলাম চারিদিক থেকে যা আসতেছে সব এই জায়গায় আসবে, এটাকে আমরা বলছি ইররেডিয়েশন। যা পড়লো সব ইনসিডেন্ট, সেগুলোকে বলা হচ্ছে ইররেডিয়েশন বা বড় হাতে জি। এবং এই রেডিয়েশনের একটা অংশ যা পড়বে তার একটা অংশ সে রিফ্লেক্ট করবে, এখান থেকে আবার রিফ্লেক্ট করে চলে যাবে, এটা হচ্ছে রিফ্লেক্টেড। এই রেডিয়েশন জি এর একটা অংশ রিফ্লেক্ট করবে, আবার অ্যাট দ্য সেম টাইম এই সারফেসটা থেকে কিছু এনার্জি রেডিয়েশন ইমিট করবে, নিজে ইমিটেড। ঠিক আছে, তাহলে এই সারফেস থেকে আলটিমেটলি টোটাল কি বেরোচ্ছে একটা ইমিটেড, এটা তার সাথে রিফ্লেক্টেড। এই দুটোকে যোগ করলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে রেডিওসিটি। তো সেটা এখানে বলা হচ্ছে যে সারফেস ইমিটস রেডিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ রিফ্লেক্টিং ইট। ঠিক আছে, এই রিফ্লেক্টিং এর একটা পার্ট, আর ইমিসিভ যেটা হবে বা ইমিট যেটা করবে সেটা। রেডিওসিটি মিন্স দ্য ইমিটেড রেডিয়েশন প্লাস রিফ্লেক্টেড ইররেডিয়েশন। রিফ্লেক্টেড ইররেডিয়েশন বলা হচ্ছে, কারণ ইররেডিয়েশনের একটা অংশ সে রিফ্লেক্ট করবে, সেজন্য রিফ্লেক্টেড ইররেডিয়েশন প্লাস এই ইমিসিভ যেটা আছে
সেটা এই দুটোর যোগফলকে বলা হচ্ছে রেডিওসিটি। রেডিওসিটিকে আমরা বড় হাতের জে দ্বারা প্রকাশ করি। কথাটা ক্লিয়ার? Yes, জি sir. স্যার। আমি তাহলে একটু এখন জিজ্ঞাসা করি, এটা ক্লিয়ার না করলে তুমি পরবর্তীতে যতগুলো সংখ্যা এভাবে আসবে কাজ তুমি সমস্যা করো। রোল 84, সাকিব আসছো তুমি? রোল 84, রোল 60, তুষার। ইয়েস স্যার। হ্যাঁ, আমাকে একটু বলো দেখি কয়েকটা জিনিস তোমাকে সবার তুমি ক্লিয়ার করা মানে হচ্ছে সবাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে ইমেজ বলেছি আর একটা হচ্ছে ইনসিডেন্ট বলেছি। দুটো মানে কি? জি স্যার। একটা বলেছি ইমিট, যেটা রেডিয়েশনের ইমিট হবে, আর একটা হচ্ছে ইনসিডেন্ট। এটা মানে কি? স্যার হচ্ছে ইনসিডেন্ট জিনিস হচ্ছে যে বডি যে রেডিয়েশন হয় ওটা হচ্ছে ইমিট, আর একই টাইমে যে হচ্ছে রিসিভ করবে রিসিভটা হচ্ছে ইনসিডেন্ট। আবার বলি, বডি যেটা রিসিভ করবে স্যার ওটা হচ্ছে রিসিভ করবে, ইনসিডেন্ট। বডি যেটা রিসিভ করে সেটা হচ্ছে ইনসিডেন্ট, আর ইনসিডেন্ট আর বডি থেকে যেটা চারদিকে ছড়িয়ে পড়বে স্যার ওটা হচ্ছে ইমিট। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা প্রত্যেকটা বডি এই দুটো জিনিস করবো, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বডি এই জিনিস করবো, সেটা অল্প হোক আর বেশি হোক। ব্ল্যাক বডিতে সেটা বেশি হবে, অন্যান্য বডিতে সেটা নর্মালি কম হবে। তাহলে প্রত্যেকটা বডি থেকে ইমিট হচ্ছে, তার থেকে ছড়িয়ে পড়বে, এটা একটা। আর প্রত্যেকটা বডির উপরে আবার রেডিয়েশন পড়বে, এসে জমা পড়বে, সেটা হচ্ছে আরেকটা, সেটাকে বলছে ইনসিডেন্ট। আচ্ছা, এখন ইররেডিয়েশনটা কি? রোল 61, সাজিদ। Yes, sir. হ্যাঁ, ইররেডিয়েশনটা কি? Sir, সারফেসের উপর যদি অল ডিরেকশন থেকে রেডিয়েশন ফ্লাক্সটা পড়ে, হ্যাঁ, সেটাই সেটাই হচ্ছে ইররেডিয়েশন। ইনসিডেন্টটাকে আমরা বলছি ইররেডিয়েশন। এখন এই ইররেডিয়েশনের একটা অংশ হবে তোমার কি হবে, এটা বের হয়ে চলে যাবে, রিফ্লেক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেক্ষেত্রে নতুন আরেকটা সংজ্ঞা দেখলাম লাস্টে, সেটা হচ্ছে তোমার রেডিওসিটি। সো রোল, আমি আরেকজনকে ডাকি এবার। রোল 18, রোল 18, 18, রিমন আছো তুমি? রিমন। রোল 25। Yes, sir. হ্যাঁ, রেডিওসিটিটা আমরা কি বললাম? স্যার, আমার যে ইমিটেড রেডিয়েশন আর রিফ্লেক্টেড ইরেডিয়েশন এই দুটার সামেশন কে বলা হয় রেডিওসিটি। ভেরি গুড। তাহলে আমরা এই ছবির মাধ্যমে যদি দেখি যে ও যেটা বললো যে একটা বডি থেকে যেটা ইমিসিভ হবে বা ইমিট হবে সেটা, আর তার সাথে ইরেডিয়েশন মানে যেটা পড়ছিল ইনসিডেন্ট যেটা বললো, তার একটা অংশ কিন্তু রিফ্লেক্টেড হবে। এই দুটোর যোগফলকে বলা হচ্ছে রেডিওসিটি বা জি। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম, একটা আই দেখলাম, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে ইন্টেন্সিটি, এবং সেই আই এর মধ্যে আবার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ইমিটেড আর একটা হচ্ছে ইনসিডেন্ট। এখানে আমরা একটা দেখলাম ই হচ্ছে ইমিসিভ, যে বড় হাতের জি সেটা হচ্ছে ইররেডিয়েশন, আর বড় হাতের যে যেটা সেটাকে বলা হচ্ছে রেডিওসিটি। সো থ্যাংক ইউ সবাইকে। এখন আমরা যদি এখানে যেটাকে এখন হিসাব করতে চাই, তাহলে যে যেহেতু এখানেও আগের মতো একটা সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যাবে, সেরকম সবকিছু যদি আগের মধ্যে আমরা চিন্তা করি, তাহলে এই যে ইন্টেন্সিটি যেটা আই, বড় হাতের আই ইন্টেন্সিটি, সেটাকে আমরা দুইভাবে পাচ্ছি। একটা হচ্ছে ইমিটেড হবে আর আরেকটা হচ্ছে রিফ্লেক্টেড হবে। আর দিয়ে এখানে রিফ্লেক্টেড বোঝানো হচ্ছে, ইমিটেড প্লাস রিফ্লেক্টেড, এটা হচ্ছে টোটাল হ্যাঁ কি বলে ইন্টেন্সিটিকে আমরা হিসাব করছি। এবং সে আগের মতো থিটা এবং ফাইকে আমরা যদি নেই, তার সাথে আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি এখন, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আবার ডিফিউজিভ ইমিটার এন্ড রিফ্লেক্টর হিসেবে j ইকুয়ালস টু পাই ইনটু আই ই আর, আই ই প্লাস আর। তাহলে এখন তুমি আবার আমি একটু ব্যাক করি, এই দেখো এখন সরি আবার ব্যাক করলাম, একটু দেখো সূত্রগুলো খালি জাস্ট একই রকম, তো তোমার মনে রাখাটাই হলো ই ইকুয়ালস টু দেখো পাই আই ই, তাহলে ইমিটেডের জন্য ইর সাথে ই পাওয়ার, ইমিসিভ পাওয়ার, পাই সাথে আমরা ইন্টেন্সিটি ধরেছি ই। এরপরেরটাতে আমরা জি সমান লিখেছি, এটা হচ্ছে ইররেডিয়েশন, সেটা হচ্ছে পাই ইনটু আই আই। আই হচ্ছে ছোট হাতের আই হচ্ছে কি বলে ইনসিডেন্ট, সেখান থেকে লিখেছি। এরপরেরটাতে একই রকম সূত্র দেখো, আমরা যে লিখেছি পাই আই, এখানে লিখেছি ইমিটেড প্লাস রিফ্লেক্ট। তাহলে তুমি দেখো সূত্রগুলো মোটামুটি একই, শুধু তোমার ইন্টেন্সিটিটা তোমাকে বের করতে হচ্ছে কোন কন্ডিশনের জন্য, সেটা বের করলে তুমি বাকিগুলো হিসাব করে এখান থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে ডিফিউজিভ, ইমিটার এন্ড রিফ্লেক্টর। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনিশন, যেটা প্রত্যেকটা অঙ্কে রেডিয়েশন প্রত্যেকটা অঙ্কে তুমি
এই এই জিনিসটা তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে ইমিসিভিটি। তোমরা হয়তো অনেকে জানো এটা, হ্যাঁ, ইমিসিভিটিটা এপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। মোস্ট কমন টার্ম, ঠিক আছে, মোস্ট কমন টার্ম যেটা হচ্ছে আমরা ইমিসিভিটি বলি, ঠিক আছে। আমরা যেমন কন্ডাকশনের ক্ষেত্রে থার্মাল কন্ডাক্টিভিটি বা কনভেকশনের ক্ষেত্রে আমরা যেমন ধরেছি তোমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, ঠিক একই ধরনের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে যেমন সেটা হচ্ছে ইমিসিভিটি। ইমিসিভিটিটা কি? এটা হচ্ছে একটা কম্প্যারিজন এবং এটা হচ্ছে রেশিও, ডাইমেনশনলেস নাম্বার, এককের কোনো একক নেই। Emissivity is defined as the ratio of energy radiated from a surface to that radiated from a perfect emitter at the same temperature, same wavelength, and under same viewing point. তাহলে একটা ইমিসিভিটিকে আমরা একটা রেশিও হিসেবে চিন্তা করছি কি, সেটা হচ্ছে এনার্জি। এনার্জি একটা বডি থেকে যে এনার্জিটা রেডিয়েট হচ্ছে সারফেস থেকে, সেইটা ডিভাইডেড বাই ব্ল্যাক বডি থেকে যেটা হচ্ছে ওই একই অবস্থায়, ঠিক আছে। সেই দুজনের মধ্যে রেডিয়েশন, তার মানে তোমার সামনে যদি টেবিল থাকে, টেবিল থেকে যে পরিমাণ হচ্ছে এই যে সারফেস থেকে একটা ইউনিট সারফেস যদি ধরো বা 1 মিটার স্কোয়ার হোক বা 10 মিটার স্কোয়ার হোক, ঠিক 10 মিটার স্কোয়ারে যদি আরেকটা ব্ল্যাক বডি নেওয়া যেত, তার থেকে যেটা হতো, এই দুটো রেশিওকে আমরা বলছি তোমার ইমিসিভিটি। এবং এখানে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা হচ্ছে এই রেশিওটা যখন আমরা কনসিডার করব তখন দুজনের টেম্পারেচার সেম হতে হবে এবং তাদের ওয়েভলেন্থ, এখান থেকে যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমাদের ওয়েভলেন্থও আমরা সেম ধরবো এবং সেম ভিউইং পয়েন্ট। এই জিনিসটা তোমাদের জন্য নতুন, এটা আমরা আরো 2-4টা ক্লাস পরে এটা দেখবো, ভিউইং পয়েন্ট, ঠিক আছে। এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক এবং পরীক্ষার আরেকটা ইস্যু আমাদের এখানে আছে, ভিউইং পয়েন্ট। মানে তার অর্থ হচ্ছে আমরা কোন দিক থেকে দেখবো। আমরা যেহেতু সলিড অ্যাঙ্গেল বারবার বলছি, হ্যাঁ, একটা আমরা যেহেতু বলছি যে সব জায়গা থেকে একই রকম ইনসিডেন্ট হবে না, ইন্টেন্সিটি ডিফারেন্ট হতে পারে, সেক্ষেত্রে ভিউইং পয়েন্ট একটা ইস্যু। তার মানে তুমি তোমার ওয়ালের সামনে পারপেন্ডিকুলার দাঁড়ালে একরকম হবে, একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি অবস্থান করো সেখানে কিন্তু আরেক রকম হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের পরবর্তীতে আমরা দেখবো। তো এখানে কন্ডিশনটা হচ্ছে ইমিসিভিটির জন্য যে একই সারফেস এরিয়া থেকে এবং একই ওয়েভলেন্থের জন্য এবং একই ভিউইং পয়েন্টের জন্য যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা নর্মাল বডি এবং একটা ব্ল্যাক বডির মধ্যে যে ইমিসিভের যে পাওয়ারটা, সেই দুটো রেশিওকে বলা হচ্ছে, ঠিক আছে। সো এটা একটা ডাইমেনশনলেস নাম্বার, এটাকে আমরা এপসাইলন দ্বারা প্রকাশ করব। এই এপসাইলনের মান নরমালি 0 থেকে 1 এর মধ্যে হবে। তুমি যতগুলো অঙ্ক পাবে বা যতগুলো ইস্যু পাবে সব জায়গায় এটা 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। 0 বলতে আমরা নরমালি যেটা বুঝি সেটা হচ্ছে পারফেক্ট রিফ্লেক্টর, তার মানে যা হবে সব রিফ্লেক্ট করে দিবে। কোনো একটা বডির মধ্যে ইনসিডেন্ট যদি হয় তাহলে সব রিফ্লেক্ট করবে, সেক্ষেত্রে তোমার এটা 0 হবে। আর এপসাইলনের মান যদি 1 হয় তখন সেটা হচ্ছে পারফেক্ট ইমিটার, তার মানে এখানে যা সব বের হয়ে যাবে, হ্যাঁ, ব্ল্যাক বডির সাথে কম্প্যারিজন করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এটাকে বলছি এপসাইলনের মান 0 এবং 1। এটার ডেফিনেশনটা আমরা একটু যদি দেখি, সেই আমরা একটু আগে যা দেখে আসলাম, এই যে এটা হচ্ছে ইমিটেড যেটা বডি থেকে যাচ্ছে, আর এটা হচ্ছে ব্ল্যাক বডি থেকে যেটা যাচ্ছে, এই দুটো রেশিওকে আমরা বলছি ইন্টেন্সিটি রেশিও। সেখান থেকে আমরা এটাকে ইন্টেন্সিটি থেকে আমরা পাওয়ারে যেতে পারি, সেটা হচ্ছে যে ইমিসিভ পাওয়ার, তার মানে নর্মাল একটা বডি থেকে যে ইমিসিভ পাওয়ার আর ব্ল্যাক বডি থেকে যেটা, এই দুটো রেশিওকে বলা হচ্ছে, ঠিক আছে। এখন তাহলে এটি এপসাইলন ইকুয়ালস টু, তাহলে আসলে আলটিমেটলি আসলে কি, যে কোনো একটা বডির ইমিসিভ পাওয়ার ডিভাইড বাই ব্ল্যাক বডির ইমিসিভ পাওয়ার, এই দুটো রেশিওকে আমরা বলছি। কন্ডিশন সেম টেম্পারেচার, সেম ওয়েভলেন্থ এবং সেম ভিউইং পয়েন্ট। এটা আমরা এখন এখানে লিখে নিই, কিন্তু আমরা পরবর্তীতে আরো ডিটেইলসে যাব। এখন একটু খেয়াল করো, এখানে আমরা দুটো জিনিস আমি ব্র্যাকেটে, সরি ডান সাইডে একটা করে লিখেছি, ডিফিউজ সারফেস, যেটা আমরা বারবার বলছিলাম, কয়েকবার আসছে। আর একটা হচ্ছে এখানে, এটাকে আমরা বলছি ইটস প্রপার্টিজ আর ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন। তার মানে ডিফিউজ সারফেস বলতে আমরা বলছি এখান থেকে যা রেডিয়েশন হবে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন, তার মানে সব দিকে একই রকম হবে, সব দিকে একই রকম হবে। আরেকটাকে আমরা নতুন একটা টার্ম এখানে আমরা ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে গ্রে সারফেস বলা হয়। এটাকে যেটা বলা হচ্ছে, এটা ইটস প্রপার্টিজ আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েভলেন্থ, মানে যে ওয়েভলেন্থে থাকুক না কেন তার প্রপার্টিজটা সেম হবে। এই ধরনের সারফেসকে আমরা বলছি গ্রে সারফেস। আর একটা হচ্ছে ডিফিউজ সারফেস, যেটাকে আমরা বলছি যে ডিরেকশনের সাথে তার কোনো সম্পর্ক নেই, সব দিকে একই রকম যাবে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে এই এপসাইলনের মানটা নর্মাল আমরা যে রিয়েল সারফেস আমার সামনে যেগুলো আছে বা তোমার সামনে যেগুলো আছে সারফেস, সেগুলোর ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যে পারফেক্ট রিফ্লেক্টর অথবা পারফেক্ট ইমিটার, এই ধরনের জিনিস আমরা বলছি 0 এবং 1। বাস্তবে এই ধরনের কোনো কিছু তো নেই, সেটাই বলা হচ্ছে। তো আমরা এখানে সেক্ষেত্রে যেটা আমরা বলি যে থিটা, যে এখানে ডিফিউজ সারফেস যদি হয়, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এটা তোমার রিয়েল সারফেসের ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট থাকবে না। এবং একইভাবে ওয়েভলেন্থ যখন আমরা চিন্তা করবো গ্রে সারফেস, সেটাও কনস্ট্যান্ট থাকবে। তার মানে এটা হচ্ছে রিয়েল সারফেস, আমার আশেপাশে যা আছে তার জন্য এটা প্রযোজ্য, যে আমাদের ডিফিউজও না, আমাদের গ্রে সারফেসও না।
ঠিক আছে, আমাদেরটা ডিরেকশনের জন্য চেঞ্জ হবে, ওয়েভ লেন্থের জন্য চেঞ্জ হবে, সেই জন্য এটা লেখা হয়েছে। এবং ডিফিউজ সারফেস বলতে আমরা যেটা বললাম যে যেহেতু অল ডিরেকশন সেম, তার মানে এই যে থিটার জন্য যেটা যে কোনো ডিরেকশনে সেটা তার মানে এটা কনস্ট্যান্ট, একই রকম হবে। আর গ্রে সারফেসের জন্য ল্যাম্বডা সেটা 0, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। এই টার্মগুলো একটু মাথায় রাখো। এরপরে আমরা যে টার্মটা দেখবো, এটা আরেকটা ইস্যু আমাদের আজকের, সেটা হচ্ছে অ্যাবজর্পটিভিটি, রিফ্লেক্টিভিটি এন্ড ট্রান্সমিসিভিটি। এই তিনটা স্যার একটু আগেরটা আবার বলা যাবে স্যার? হ্যাঁ, কোনটা? স্যার এই যে উপরের দুইটা কেন কনস্ট্যান্ট না আর নিচেরটা কনস্ট্যান্ট? আচ্ছা আচ্ছা, এখানে এটা আমাদের আশেপাশে তোমার সামনে যা আছে এখানে থেকে যে রেডিয়েশনটা হবে এটার এক এক দিকে ডানে বামে সামনে মানে যে কোনো পয়েন্ট, যেহেতু এটা সারফেসটা ইউনিফর্ম না, তার মানে ডিরেকশনটা সব দিকে একই রকম ইন্টেন্সিটি তুমি পাবা না। রেডিয়েশন যেটা হচ্ছে সেটা একই রকম হবে না, ডিরেকশনে এক ডিরেকশনে একই রকম হবে, ঠিক আছে। কিন্তু ডিফিউজ সারফেস হলে সেটা সব দিকে একই রকম হবে। আমার কথা বোঝা গেল? সেটাই। আর যেহেতু আর গ্রে সারফেসে আমরা যেটা বলছি, হ্যাঁ, সেটাতে ওয়েভলেন্থ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে প্রপার্টিসটা যে ইমিডিয়েট যে পাওয়ারটা যেটা বেরোবে সেটা ওয়েভলেন্থের উপর ইন্ডিপেন্ডেন্ট, তার একই রকম হবে গ্রে সারফেস, ঠিক আছে। প্র্যাকটিক্যালি এটা নেই, কিন্তু আমরা থিওরিটিক্যালি এটা ধরি যে আমরা সব দিকে একই রকম ওয়েভলেন্থের জন্য যদি আমি একই রকম এনার্জি যদি পেয়ে যাই, তখন আমরা এটাকে বলবো গ্রে সারফেস। বাস্তবে এটা সম্ভব না, গ্রে সারফেস বাস্তবে ডিফিউজ সারফেস সম্ভব না, এই জন্য এটা বলা হচ্ছে রিয়েল সারফেস, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা এরপরে আমরা এই তিনটা টার্ম আজকে আমরা একটু আসবো। এটা হচ্ছে মানে আজকে লাস্ট টার্ম আমাদের টপিকসের। এখানে আমরা অ্যাবজর্পটিভিটি, রিফ্লেক্টিভিটি এন্ড ট্রান্সমিসিভিটি। এখন দেখো আমরা একটু আগে বলেছিলাম যে ইনসিডেন্ট রেডিয়েশন, বা এটাকে আমরা বলেছি ইররেডিয়েশন, যেটাকে বড় হাতে জি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তার মানে বিভিন্ন আশেপাশে চারিদিক থেকে এই সারফেসের উপর পড়বে, সেটা হচ্ছে ইনসিডেন্ট, এটাকে আমরা বলছি ইররেডিয়েশন, সেটা হচ্ছে জি, এবং এটা রাখা হচ্ছে ওয়াট পার মিটার। যখন এই সারফেসের উপর সে পড়লো, এই সারফেসে একটা থিকনেস আছে, হ্যাঁ, একটা হাইট আছে বা থিকনেস আছে, এবং এটাকে আমরা বলছি সেমি ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল যদি আমরা ধরি, তাহলে এই সারফেসের উপর যখন যে পড়লো তখন তার একটা অংশ রিফ্লেক্ট হবে, আরেকটা অংশ সে এখানে এই ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করবে, আরেকটা অংশ সে এটাকে পাস করে চলে যাবে। আমরা অনেকটা লাইটের যদি চিন্তা করি, আমরা আলো করে আসছি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট লেভেলে, সেক্ষেত্রে আমরা ধরেছি যে যখন আলো পড়ে কোনো একটা সারফেসের মধ্যে, তার মধ্যে একটা রিফ্লেক্ট হয় আর একটা হচ্ছে ভেদ করে চলে যায়, একটা প্রতিফলন আর একটা প্রতিসরণ আমরা বলেছি। এই দুটো জিনিস আমরা অনেকটা জানি, ঠিক একই রকম এখানে একটা হচ্ছে এখন রিফ্লেক্ট হবে প্রতিফলন, আর একটা হচ্ছে প্রতিসরণ, যেটা ভেদ করে চলে গেল, এটাকে আমরা বলছি ট্রান্সমিটেড, ঠিক আছে, ভিতর দিয়ে চলে গেল। এখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাবজর্ব করবে সে একটা পোর্শন সে অ্যাবজর্ব করবে। তাহলে এই টোটাল যে জি এর একটা অংশ রিফ্লেক্ট করলো, একটা অংশ অ্যাবজর্ব করবে, আর একটা অংশ মানে ট্রান্সমিট করে সে চলে যাবে। তাহলে এই যে জি ইররেডিয়েশন, এটাই তো একটা এনার্জি, তারই একটা অংশ রিফ্লেক্ট করবে, তারই একটা অংশ অ্যাবজর্ব করবে, তারই একটা অংশ ট্রান্সমিট করবে। তাহলে আমরা এই জি কে একটা ইউনিট দিয়ে একটা গুণ করছি, সেটাকে রো বলছি। এখানে একটা পার্সেন্টেজের মতো ফ্র্যাকশন আর কি, তার সাথে আমি যদি জি গুণ করি তাহলে এত পার্সেন্ট বা এত ফ্র্যাকশন এটা রিফ্লেক্ট করলো। আরেকটা হচ্ছে যেটা অ্যাবজর্ব করবে, সেটাকে আমরা আরেকটা পয়েন্ট বলছি, এখানে একটা আলফা, যেটা জি এর একটা অংশ সে অ্যাবজর্ব করবে। একইভাবে আরেকটা কেন বলছি তাও, এবং এটা হচ্ছে জি এর একটা অংশ সে ট্রান্সমিট করে চলে যাবে। কথা ক্লিয়ার এতটুকু ছবিটা? কন্ডিশন কি সেমি ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল হতো না, অন্য ম্যাটেরিয়াল হবে, কিন্তু আমরা জাস্ট বোঝানোর জন্য, কারণ অপেক যদি হয় তাহলে যাবে না, তাহলে সেক্ষেত্রে এটা হয়তো জিরো হতে পারে, এই পার্টটা জিরো হতে পারে, কিন্তু কন্ডিশন সবার জন্য একই, সব ম্যাটেরিয়ালের জন্য আমরা বলছি, ঠিক আছে। সো আমরা যদি এটাকে যদি স্টিক থাকি এই জায়গায়, তাহলে এখন দেখো রেডিয়েশন ফ্লাক্স ইনসিডেন্ট অন এ সারফেস ইজ কল্ড ইররেডিয়েশন, যেটা জি আমরা বললাম, এবং এর একটা ফ্র্যাকশন এটা কি হবে অ্যাবজর্ব করবে, সেটাকে আমরা বলছি অ্যাবজর্পটিভিটি। সেই হিসাবে এই আলফাকে আমরা বলছি অ্যাবজর্পটিভিটি। যে পোর্শনটা ঠিক আছে, তার ফ্র্যাকশন, যে ফ্র্যাকশন, তার মানে মনে করো সাপোজ টোটাল জি যেটা আছে তার 10% অ্যাবজর্ব করলো কথার কথা, তাহলে 0.1, এই 0.1টা হচ্ছে তোমার অ্যাবজর্পটিভিটি আলফা। যদি এটা মনে করো 30% অ্যাবজর্ব করলো, তাহলে আলফা মানে হচ্ছে 0.3, সেই হিসাবে এটা 0.3। তাহলে এখানে আমরা এটা অ্যাবজর্পটিভিটি বলবো। দ্য ফ্র্যাকশন যেটা রিফ্লেক্ট করবে সেটাকে আমরা বলছি রিফ্লেক্টিভিটি, সেটাকে বলা হচ্ছে রো। এটা হচ্ছে রোটা হচ্ছে রিফ্লেক্টিভিটি, এটাকে আমরা রো দ্বারা প্রকাশ করবো।
একইভাবে যে অংশটা তোমার ট্রান্সমিট করে চলে যাবে, ভেদ করে চলে যাবে, এটাকে আমরা বলছি ট্রান্সমিসিভিটি, সেটাকে বলা হচ্ছে তাও। ঠিক আছে, তার অর্থ কি আমাকে একটু বলো দেখি, তাহলে আলফা প্লাস যদি রো প্লাস তাও, এটা কতভাবে যোগ করলে একসাথে? হ্যাঁ, 1। ভেরি গুড, এটা যোগ করলে এটা 1 হবে, খুব সিম্পল। যা আসতেছে তার শতকরা ভাগে যদি হিসাব করি, তাহলে 30 ভাগ এদিকে যাবে, 50 ভাগ এদিকে যাবে, 20 ভাগ এদিকে যাবে, তাহলে যোগফল 100 ভাগ হবে, তার মানে 1 পয়েন্ট হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা একটা হচ্ছে আলফা, আলফাটা হচ্ছে তোমার আবার বলো অ্যাবজর্পটিভিটি, রোটা হচ্ছে আমার রিফ্লেক্টিভিটি, আর ট্রান্সমিসিভিটিকে আমরা বলছি তাও। এই তিনটা। এখন আমরা যেভাবে ডিফাইন করলাম, তাহলে আলফাটাকে আমরা লিখতে পারি যে টোটাল যেটা অ্যাবজর্ব করতেছে, হ্যাঁ অ্যাবজর্ব করলো, আর যেটা ইরেডিয়েশন ছিল তার দুইটা রেশিও আমরা বলছি। ঠিক আছে, অ্যাবজর্ব যেটা করলো ডিভাইড বাই টোটাল ইরেডিয়েশন, সেটা ভাগফলকে আমরা বলছি আলফা বা অ্যাবজর্পটিভিটি, সেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেই হবে। রিফ্লেক্টিভিটি একই রকম, যেটা রিফ্লেক্ট করলো, আর টোটাল যে ইনসিডেন্ট এই দুটো রেশিওকে বলা হচ্ছে রো। একইভাবে ট্রান্সমিসিভিটি আমরা বলছি যে তোমার যেটা ট্রান্সমিট করবে, আর টোটাল যেটা ইরেডিয়েশন সেটা ভাগফলকে আমরা বলছি তাও। প্রত্যেকটাই 0 থেকে 1 এর মধ্যেই হবে। তাহলে আমরা যেহেতু তোমার অ্যাবজর্ব প্লাস রিফ্লেক্টেড প্লাস ট্রান্সমিট যেটা হবে, টোটাল যা যোগ করলে যেহেতু এটা জি হবে, কারণ আমরা যদি প্রত্যেককে যদি জি দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, তাহলে এটা জি মানে অ্যাবজর্ব ডিভাইড বাই জি, জি অ্যাবজর্ব বাই জি, এটা তার মানে এটা হচ্ছে আলফা। জি রিফ্লেক্টেড বাই জি যদি হয় বলতে এটা, তাহলে এটা রো, এবং জি ট্রান্সমিটেড বাই জি এটা যদি হয় তাহলে সেটা হচ্ছে তাও। তাহলে আলটিমেটলি এটা আলফা প্লাস রো প্লাস তাও ইকুয়ালস টু 1। ঠিক আছে, যেটা একটু বললেন, কথা ক্লিয়ার? এখন আমি একটু আগে যে তুমি তো আমাদের এক ফ্রেন্ড বললো স্যার এটা সবসময় কি সেমি ট্রান্সপারেন্ট হবে কিনা, না, যদি অপেক হয় তাহলে ট্রান্সমিসিভিটি 0। ঠিক আছে, তার মানে ভেদ করে আর কিছু যেতে পারবে না, তাহলে সেক্ষেত্রে টাওয়ার মান 0 হয়ে যাবে। আর টাওয়ার মান যদি 0 হয় তাহলে আলফা প্লাস রো, তার মানে রিফ্লেক্টেড আর অ্যাবজর্ব যেটা হবে সেই দুটার যোগফল। ঠিক আছে কথা? ইয়েস স্যার। সো এরপরে আমাদের লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে কার্শফস ল। কার্শফস ল সম্পর্কে ওনার নাম আমরা অনেকেই জানি, আমরা পড়েও আসি বিভিন্ন ইলেকট্রিক্যাল ইয়েতে। সে একই ভাবমূলক, ওনার আরেকটা সূত্র এখানে রেডিয়েশন। ঠিক আছে, কার্শফস ল। ঠিক আছে, সো আমরা যদি দেখি এখানে যে ছবিটা আগে দেখি, আমরা এখানে একটা সিনারিও চিন্তা করছি। সিনারিওটা হচ্ছে যে এই একটা এনক্লোজ চেম্বার, একটা এনক্লোজ চেম্বার, এবং তার মধ্যে একটা বডি আছে, তার মধ্যে একটা সারফেস বডি আছে। কন্ডিশনটা হচ্ছে এই সারফেসের যে টেম্পারেচার এনক্লোজ যেটা, এটা ভেরি লার্জ বলা হচ্ছে এখানে, অনেক বড় একটা সারফেস, তার মধ্যে একটা ছোট একটা সারফেস যেটা আছে, কিন্তু এটার যে টেম্পারেচার, এই সারফেস দুজনের টেম্পারেচার সেম, সবাই সেম, তার মানে আইসোথার্মাল কন্ডিশন সবাই। এই একটা কন্ডিশন আমরা যদি ধরি, তাহলে এখন আমরা যদি একটু উপর থেকে আসি, যে কনসিডার এ স্মল সারফেস ইজ এনক্লোজড ইন আ লার্জ আইসোথার্মাল ক্যাভিটি at the same temperature T. এই টেম্পারেচারে আমাদের টিতে আমরা একটা বড় একটা এনক্লোজ ক্যাভিটির মধ্যে আমরা ছোট একটা সারফেস চিন্তা করছি, যাদের সবার টেম্পারেচার সেম। এবং লার্জ আইসোথার্মাল ক্যাভিটি ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ব্ল্যাক বডি। যেহেতু অনেক বড়, আমরা এটাকে ব্ল্যাক বডি হিসেবে যদি কনসিডার করি, তাহলে ব্ল্যাক বডি থেকে কিছু ইমিটার হবে। তার মানে এখন তুমি যদি একটু চিন্তা করে দেখো, এই ব্ল্যাক বডি বড় যেটা আছে সেখান থেকে বিভিন্ন রকমের এটা এনার্জি ইমিট করবে। হ্যাঁ, সেই এনার্জিটা যখন এই বডির মধ্যে পড়বে, এই বডির জন্য সেটা কি ইনসিডেন্ট, এই বডির জন্য সেটা হচ্ছে ইনসিডেন্ট। ঠিক আছে, জি। আবার এট দ্য সেম টাইম এই ছোট বডি যেটা আছে সে আবার কিন্তু ইমিট করবে, তার জন্য এটা হচ্ছে ইমিট। আমরা যদি ছোট বডিটাকে এখন কনসিডার করি, তাহলে এই বড় ক্যাভিটি থেকে বিভিন্ন সারফেস চারিদিক থেকে যেটা এর উপরে পড়বে সেটাকে আমরা বলছি তার ইরেডিয়েশন বা ইনসিডেন্ট জি। এই এট দ্য সেম টাইম ছোট সারফেস থেকেও আবার ইমিট করবে, সেটাকে আমরা বলছি ই। ঠিক আছে, এখন প্র্যাকটিক্যালি কি হওয়ার কথা, এই যে ইনসিডেন্ট যেটা হলো, এই ইনসিডেন্টের একটা অংশ অবশ্যই কি করবে, সে অ্যাবজর্ব করবে, একটা অংশ সে অ্যাবজর্ব করবে, এবং একটা অংশ সে হয়তো রিফ্লেক্ট করবে, বা আরেকটা অংশ হয়তো ভেদ করে চলে যাবে। আমরা ধরে নিচ্ছি যে সে তার একটা অংশ এখানে সে অ্যাবজর্ব করবে, সে অংশ হচ্ছে আলফা। আলফা হচ্ছে তোমার এই একটা পোর্শন, জি এর একটা পোর্শন সে অ্যাবজর্ব করবে। তাহলে আমরা যদি এইভাবে যদি চিন্তা করি এখন, যে এই যে বড় যে ক্যাভিটি যেটা ছিল তার থেকে যে এনার্জিটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ইবি, ব্ল্যাক বডির মতো, যেহেতু আমরা সিগমা ইন্টু টি টু দি 4, টি যে আমরা টেম্পারেচার আমরা বলে দিচ্ছি সবার জন্য টেম্পারেচার সেম, সেটা সিগমা ইন্টু টি টু দি 4। এবং দ্য রেডিয়েশন উইল ইনসিডেন্ট অন দ্য স্মল সারফেস, ছোট সারফেসের মধ্যে এই এনার্জিটাই পড়বে, এবং সো দ্য রেডিয়েশন অ্যাবজর্ব বাই দ্য স্মল সারফেস
যা এই বড় ক্যাভিটি থেকে বেরোচ্ছে তার একটা অংশ ছোট সারফেসের মধ্যে পড়বে, সেটা হচ্ছে অ্যাবজর্ব ইরেডিয়েশনের জি এর, সেটা জি ইকুয়ালস হচ্ছে তোমার কি অ্যাবজর্ব ইকুয়ালস হচ্ছে আলফা ইনটু জি। আলফাটা আমরা বলছি অ্যাবজর্বিটিভিটি, যেটা আমরা একটু আগে দেখলাম, আর এই জি সমান আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু এটা ব্ল্যাক বডি থেকে আসছে তার মানে ইবি ইনটু টি টু এইটা, তার মানে এটা হচ্ছে আলফা ইনটু সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4 এইটা। আবার এটা যদি আমরা ধরি তাহলে এটা আমরা এটা কতটুকু অ্যাবজর্ব করলো সে পেয়ে গেল। এগেইন রেডিয়েশন ইমিটেড বাই এ স্মল সারফেস, এখন আবার এট দ্য সেম টাইম ছোট সারফেসটাই ইমিট করবে, সেটা কতটুকু করবে সেটা, এটা কিন্তু ছোট সারফেসটা কিন্তু ব্ল্যাক বডি না, ছোট সারফেসটা কিন্তু ব্ল্যাক বডি না। তো সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে ইমিট সার করবে যেটা, সেটা হচ্ছে সিগমা সরি এপসাইলন ইনটু সিগমা ইনটু টি টু দি 4। তার মানে এই যেটা আমরা আসলে বলছি যে এই যেটা ইমিট করছে এটা ইকুয়ালস টু এপসাইলন মানে ইমিসিভিটি ইনটু হচ্ছে ইবি ব্ল্যাক বডি। এই ব্ল্যাক বডির জন্য আমরা যে সিগমা ইনটু টি টু দি 4 লিখেছি, সো এটা হচ্ছে ইমিসিভিটি থেকে। তো এপসাইলন ইনটু তোমার এই ইবি, ইবি সমান হচ্ছে সিগমা ইনটু টি টু দি 4, এটা হচ্ছে সে এতটুকু সে ইমিট করবে। এখন যেহেতু আমরা কন্ডিশন দিয়েছি যে দুজনের টেম্পারেচার সেম, তাহলে অ্যাজ দে আর সেম টেম্পারেচার টি, দ্য রেডিয়েশন ইমিটেড বাই দ্য বডি, ছোট সারফেস থেকে যেটা ইমিট করবে, মাস্ট বি ইকুয়াল টু দ্য রেডিয়েশন অ্যাবজর্ব বাই ইট। যেহেতু দুজনের সবার টেম্পারেচার সেম, কারণ এর উপরে যে পরিমাণ আসলো যেটা সে অ্যাবজর্ব করলো এইটা, এখান থেকে যে ইমিট করলো দুজনের সমান হবে কারণ টেম্পারেচার সেম। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এএস মানে এরিয়া দিয়ে এন্ড টোটাল হিট, যেটা এস সারফেস এরিয়া, তার সাথে এপসাইলন ইনটু সিগমা ইনটু টি টু দি 4 এটা, তার সাথে এই যে সারফেস এরিয়া ইনটু আলফা ইনটু সিগমা ইনটু টি টু দি 4, এই দুটাতে উপরে দুটা থেকে। সো আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এস মানে সারফেস এরিয়া দুজনের সমান, কাটাকাটি চলে যাবে, সিগমা টি টু দি 4 সিগমা টি টু দি চলে যাবে, তার মানে এখানে এপসাইলন ইকুয়ালস টু আলফা, এপসাইলন ইকুয়ালস টু আলফা আসছে সেম টেম্পারেচারের জন্য। তার মানে কি হলো এটা ইমিসিভিটি ইকুয়ালস টু হচ্ছে অ্যাবজর্বিভিটি, আলফা ইকুয়ালস টু এপসাইলন, ইমিসিভিটি ইকুয়ালস টু হচ্ছে অ্যাবজর্বিভিটি, এই দুইটাকে সমান দেখাচ্ছে। এই দেখাচ্ছেন এটা কাশ্যপ সাহেব দেখিয়েছেন। এটার লাভটা কি হলো? লাভটা হচ্ছে এখানে ইকুয়াল কেমনে হচ্ছে? ইকুয়াল কেমন হচ্ছে মানে দুইটা সেম কেন হচ্ছে? ইমিটেড আর অ্যাবজর্ব সেম টেম্পারেচার হবে, টেম্পারেচার দুজনের সেম, এই বডির টেম্পারেচার টি, এই ক্যাভিটি টেম্পারেচার টি। এটা কি ট্রান্সপারেন্ট বডি দেখে? না আমরা তো ট্রান্সপারেন্ট বলিনি এখন পর্যন্ত, কথা এই যে এইটার মধ্যে কোথাও ট্রান্সপারেন্ট, এই একটা বডি তোমার আইসোথার্মাল বলেছে, একই টেম্পারেচার। মনে করো তোমার রুমটাই, তোমার রুমের মধ্যে একটা মনে করো কলম পড়ে আছে, তার মানে কলমের টেম্পারেচার রুমের টেম্পারেচার সেম, কলমের টেম্পারেচার রুমের টেম্পারেচার সেম। সো এখন তোমার কি হবে যে আমরা যদি তোমার রুমটাকে যদি ব্ল্যাক কি বলে ব্ল্যাক বডি ধরি, সেখান থেকে যে পরিমাণ এনার্জি বের হচ্ছে তার একটা অংশ কোথায় পড়বে? তোমার কলমের উপর পড়বে, তার মানে সেটাকে আমরা বলছি যে ইরেডিয়েশন, তার একটা অংশ অ্যাবজর্ব করবে, সে অ্যাবজর্ব হচ্ছে আলফা ইনটু জি ইরেডিয়েশন। এই যে আলফা ইনটু জি আমরা উপরে লিখেছি, যে আলফা ইনটু জি আমরা ওই যে উপরে লিখেছি, ঠিক আছে, যেটা তোমার কলম অ্যাবজর্ব করবে, ঠিক আছে। কার কিসে অ্যাবজর্ব করলে? যেটা ব্ল্যাক বডি থেকে বেরোচ্ছে সেটার একটা অংশ, ব্ল্যাক বডিটা হচ্ছে ইবি, তাহলে আমরা এখানে সিগমা টি টু দি 4 লিখলাম। আবার কলমটাও একটা কি করবে? সেম একটা কি করে একটা এখান থেকে ইমিট করবে এনার্জি, সেটা হচ্ছে কি হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে এপসাইলন ইনটু ইবি ব্ল্যাক বডির সাথে, আমরা ইমিসিভিটি থেকে আসছি, ঠিক আছে। এপসাইলন ইনটু এখানে ইবি, ইবি সমান হচ্ছে তোমার সিগমা ইনটু টি টু দি 4, তাহলে মানে এই দুটো আমরা পেয়ে গেলাম ইকুয়েশন। এখন আমরা যেটা বলছি যেহেতু এটা একটা এনার্জি, এটাও একটা এনার্জি, যেহেতু দুইজনের সেম টেম্পারেচার সেম, থার্মাল রেডিয়েশন যদি চিন্তা করি দুইজনের টেম্পারেচার সেম, তার মানে এই দুইজন অবশ্যই সমান হওয়ার কথা। স্যার এখানে রিফ্লেকশন বা ট্রান্সমিশন না, আমরা কিছু ধরছি না, আমরা কোনো কিছু ধরছি না, শুধুমাত্র এখানে ধরছি যে এটা তার একটা মিশন আর অ্যাবজর্পশন, হ্যাঁ হোক, সেটা থাকতে পারে, ট্রান্সমিশন হতে পারে, রিফ্লেকশন হতে পারে, সেটা আমাদের মাথার ব্যাপার না। আমরা অ্যাবজর্ব কতটুকু করছি তার উপর বেসিস করছি, কারণ টেম্পারেচার যেটা এখান থেকে যাচ্ছে দুইজনের যেহেতু টেম্পারেচার সেম, কারণ এই যে পরিমাণ আমাকে তো টেম্পারেচার মেনটেন করতে হচ্ছে, তাই না, কনস্ট্যান্ট টেম্পারেচার থার্মাল, তার মানে কি এই যে পরিমাণ আসলে দিচ্ছে ঠিক এই পরিমাণ এখান থেকে বের হতে হবে, নাহলে তো টেম্পারেচার সেম থাকবে না, টেম্পারেচার বাড়বে অথবা কমবে। তাহলে সেম যদি টেম্পারেচার হতে হয় তাহলে কি যেটা অ্যাবজর্ব করলো আর যেটা সে ইমিট করলো সমান হতে হবে, কথা ক্লিয়ার? ইয়েস স্যার। সো সেই ক্ষেত্রে সমান, তাহলে সেই ক্ষেত্রে অ্যাবজর্বিটিভিটি যেটা আলফা ইকুয়াল হচ্ছে ইমিসিভিটি। এখান থেকে যেটা কনক্লুশন যেটা ড্র করা হয়েছে যে টু the total hemispherical emissivity of a surface at temperature T is equal to the total hemispherical absorptivity of for radiation coming from a black body at the same temperature. তার মানে এখন তুমি যদি এভাবে চিন্তা করো তোমার একটা আইসোথার্মাল কন্ডিশন তোমার রুমের মধ্যে, আমি যেটা কলম দিয়ে অলরেডি বোঝানোর চেষ্টা করছি যে এখানে যদি হয়
তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে আমরা এই একটা কনক্লুশন ড্র করতে পারি, যদিও এটা ব্ল্যাক বডিও বলা হচ্ছে, হ্যাঁ ব্ল্যাক বডি ক্ষেত্রে তোমার কলম যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে এবং তোমার কলমটা যে পরিমাণ এনার্জি ইমিট করবে দুজনের সমান, যেহেতু এটা আইসোটপ। আর এর বেশি যদি কম হয়, মানে অ্যাবজর্ব বেশি করলো ইমিট কম করলো, অথবা ইমিট বেশি করলো অ্যাবজর্ব কম করলো, এরকম যদি কেস হয় তখনই তোমার টেম্পারেচারের ডিফারেন্সটা পাওয়া যায়। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। মানে তোমার আইসোথার্মাল, তোমার রুমের মধ্যে টেম্পারেচার সেম, কোনো অন্য জায়গা থেকে কোনো হিট কিছু ঢুকছে না, তার মানে আমরা তখন ধরে নিতে পারি যে এখানে যে যতটুকু সে অ্যাবজর্ব করছে ততটুকু সে ছেড়ে দিচ্ছে, যতটুকু সে অ্যাবজর্ব করছে তত। এখন মনে করো সাপোজ এখন বাতাসের টেম্পারেচার মনে করো 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তোমার সামনে যে টেবিলটা আছে টেবিলের সারফেসের টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা ধরে একই অবস্থায় আছে। তার অর্থটা কি বুঝতে হবে? চারিদিক থেকে যা ইনসিডেন্ট হয়ে তোমার টেবিলের উপরে পড়লো, সেই যে এনার্জিটা সে অ্যাবজর্ব করলো, আবারও এখান থেকে যে এনার্জিটা আবার বের হয়ে যাচ্ছে ইমিট করছে, দুজন সমান হবে। না হলে কি হবে? না হলে তো টেম্পারেচার বাড়তো বা কমতো। কথাটা বুঝেছো তুমি? ইয়েস স্যার। এই যে এই কনসেপ্ট, হ্যাঁ, যে আমরা এখানে যদিও আমরা একটা ব্ল্যাক বডি হিসেবে ধরিয়েছি, যে ব্ল্যাক বডি হওয়াতে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে টেম্পারেচার সেম, এবং তখন এই জিনিসটা আমরা এক্স্যাক্টলি আমরা বলবো যে ইমিসিভিটি, এটা একটা ফ্র্যাকশন, 20% হলে এটাও 20%, 30% হলে এটাও 30%, সামথিং। ওকে, তো এই আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে এরপরে আরো ডিটেলস যাবো। রেডিয়েশন, রেডিয়েশন কিন্তু অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে? সো আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে, আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। এখানে বেশ কিছু সংজ্ঞা আমাদের নতুন আসছে। একটা আছে ই, ইমিসিভ পাওয়ার, একটা আসছে তোমার জি, রেডিয়েশন, আরেকটা হচ্ছে জে, রেডিয়েশন। তার সাথে আসছে ইমিসিভিটি, এপসাইলন, তার সাথে আমাদের আসছে অ্যাবজর্পটিভিটি, সেটা হচ্ছে তোমার আলফা, আরেকটা আসছে রো, সেটা হচ্ছে তোমার কি রিফ্লেক্টিভিটি, আর একটা হচ্ছে তাও, সেটা হচ্ছে ট্রান্সমিসিভিটি। ঠিক আছে? এরপরে আমরা দেখেছি প্রথম দিকে যেটা দেখেছি সেটা হচ্ছে ইন্টেন্সিটি বা আই, ইন্টেন্সিটি বা আই। এই ছোট ছোট যে ডেফিনেশন গুলো আমরা দেখলাম, পরীক্ষাতে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বড় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই সামনের জিনিসগুলো ক্লিয়ার করার জন্য, আরো যে টপিক গুলো সামনে আমাদের আসছে তখন আমরা এই শুধু সিম্বল গুলো ইউজ করে বলে যাবো। তো তোমার মাথার মধ্যে কিন্তু তখন থাকতে হবে যে আই বলতে কি বোঝাচ্ছে, বা জে বলতে কি বোঝাচ্ছে, বা জি বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ কনসেপচুয়াল এটার মানে কি, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমার মাথার মধ্যে থাকতে হবে। আর কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? ঠিক আছে, তো আমি আগে ল্যাপটপটা অফ করছি।